ওকে, সো বেসিক্যালি আমরা ম্যাটেরিয়ালস এর ওয়ার্কিং ক্যাপিটালের ম্যাটেরিয়াল যেটা চ্যাপ্টার নাম্বার 8 টা স্টার্ট করছিলাম। লাস্ট ক্লাস পর্যন্ত থার্সডেতে ক্লাস নিতে পারিনি। সো আমাদের তার আগের ক্লাস পর্যন্ত বেসিক্যালি ইওকিউ ডিসকাশনটা হয়েছিল, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ফর্মুলা ইউজ করে আমি একটা কোয়ান্টিটির একটা সাইজ পাবো। দ্যাট ইজ দ্য আইডিয়াল কোয়ান্টিটি অর্ডার, মানে আইডিয়াল সাইজ অফ মাই অর্ডার। সেটা 5,000 পিস, 10,000 পিসেস একটা আসবে। এই সাইজ অফ অর্ডার যদি থাকে আমার, according to the annual demand that I have, according to the holding cost and according to the cost of ordering, এটা আমার জন্য সবচেয়ে বেশি অপটিমাম হবে। এই লেভেলে আমার অর্ডারিং কস্ট এবং হোল্ডিং কস্ট মিলাই সবচেয়ে কম খরচ পড়বে। এর থেকে কম দিলেও খরচ বেশি পড়বে, এর থেকে বেশি দিলেও খরচ বেশি পড়বে। সো খরচ আমি যদি ফর এক্সাম্পল 12,000 পিস আমার বছরে লাগবে, আমার পুরো বছরে অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 12,000 পিস। আমি যদি 1,000 করে অর্ডার করি, তাহলে 12 বার অর্ডার করতে হবে। আমি 12 বার অর্ডার করলে কি হবে, আমার বছরে অর্ডারিং কস্ট অনেক বেশি লাগবে। বাট আমি ছোট ছোট করে যদি অর্ডার করতেছি, আমার হোল্ডিং করতে হবে কম অ্যামাউন্ট। সো আমার হোল্ডিং কস্ট কম থাকে কম্পেয়ার টু আমি এমনি অর্ডার দিতে পারবো না 6,000 করে 2 বার অর্ডার। জুন মাসে একবার অর্ডার দিব, একবার জানুয়ারি মাসে অর্ডার দিব। তাইলে কি হবে, আমার অর্ডারিং কস্টটা কমে যাবে কিন্তু আমার হোল্ডিং কস্ট বেড়ে যাবে। কারণ বেশি সময় ধরে আমার এই 6,000 ইনভেন্টরি রেখে দিতে হচ্ছে ইন মাই স্টক। সো ইওকিউ উইল হেল্প আস টু ক্যালকুলেট দ্যাট কোয়ান্টিটি, যেটাতে অর্ডার প্লেস করলে আমার অর্ডারিং কস্ট এবং হোল্ডিং কস্ট উইল বি দ্য মিনিমাম। সো এই ক্যালকুলেশন আমি অলরেডি করছি। দ্যার ইজ আ ফর্মুলা। দ্য ফর্মুলা ইজ রুট ওভার 2COT ডিভাইড বাই CH। রুট ওভার করে 2 ইন্টু CO হচ্ছে কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার। একটা অর্ডার প্লেস করতে আমার কত টাকা খরচ লাগতেছে অ্যাভারেজে, ইন্টু ডি হচ্ছে মাই অ্যানুয়াল ডিমান্ড, ডিভাইড বাই CH টা ছিল আমাদের কস্ট অফ হোল্ডিং ওয়ান আইটেম পার অ্যানাম। একটা আইটেম আমার কাছে হোল্ড করতে কিরকম খরচ লাগে। সো টিওইউ নাম্বার 1 এবং 2 আমাদের করা হয়ে গেছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কোয়ান্টিটি ডিসকাউন্টস। সো লেটস স্টার্ট দিস। এই ক্যালকুলেশনটা আমি একটু ইয়েতে করে দেখাই, এক্সেলে। সো এখানে একটা কোশ্চেন দিয়েছে, লেটস সি কি বলতেছে। WCO is a retailer of barrels. The company has an annual demand of 30,000 barrels. The barrels cost $2 each. Fresh supplies can be obtained immediately with ordering and transport cost amounting to 200 per order. মানে এটা হচ্ছে কি আমাদের অর্ডারিং কস্ট। The annual cost of holding one barrel in stock is estimated to be $1.2. So একটা ব্যারেল হোল্ড করতে 1.2 টাকা করে লাগে। A 2% discount is available on orders of at least 5,000 barrels, and a 2.5% discount is available if the order quantity is 7,500 barrels or above. So আমি যদি 5,000 ব্যারেল অর্ডার দিই একসাথে, তাহলে 2%। বেসিক্যালি আমার রিকোয়ারমেন্ট কত বছরে? 30,000 ব্যারেলস। যদি 5,000 করে অর্ডার করি, তাহলে বছরে কয়বার অর্ডার দিতে হবে? 6 বার। আচ্ছা, আর 7,500 ব্যারেলস করে যদি অর্ডার দিই, তাহলে বছরে আমরা অর্ডার করতে হবে 4 বার। ঠিক আছে, এখন আমরা যেটা করব, প্রথমত আমরা বের করবো ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা কত। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হয়তো এই কোশ্চেনে কত জানি 3,667 এরকম কিছু একটা আসবে। ধরে নাম 3,500 আসবে। তো 3,500 আমি জানি কি আমার সবচেয়ে কম খরচ হচ্ছে। এখন আমি জাস্ট তারপরে কম্পেয়ার করে দেখবো, আচ্ছা 5,000 যদি অর্ডার করি, তাহলে কি পাবো? আমি একটা এক্সট্রা 2% ডিসকাউন্ট পাবো না? এই 2% ডিসকাউন্টটা পাওয়ার জন্য ইজ ইট ওয়ার্থ ইট অর নট? আমি 2% ডিসকাউন্ট নেওয়ার জন্য আমি যখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি থেকে বেশি অর্ডার করবো, আমার অন্যান্য খরচ তো বাড়বে। বাট এই 2% ডিসকাউন্ট থেকে ওটার থেকেও বেশি কিনা, বেশি হইলে আমি তখন 5,000 করে অর্ডার করবো। আমার তখন আর ইউকিউতে অর্ডার করার দরকার নেই। সো আমরা এই তিনটা সিনারিও কম্পেয়ার করতে হবে। ইউকিউতে দিলে খরচ কত হচ্ছে, 5,000 দিলে কত হবে খরচ, আর 7,500 দিলে কত খরচ হবে। সো ফার্স্ট থিং ফার্স্ট আমাদেরকে বের করে ফেলতে হবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সো আমরা জানি ফর্মুলাটা হচ্ছে স্কোয়ার রুট, তারপরে 2 ইন্টু CO। একটা অর্ডার প্লেস করতে CO কত? $200 পার অর্ডার। সো 2 ইন্টু 200 ইন্টু অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 30,000 ডিভাইডেড বাই CH কি একটা অর্ডার প্লেস করে যখন আমি আসবে আমার কাছে, আমার অ্যানুয়াল কস্ট অফ হোল্ডিং ওয়ান ব্যারেল হচ্ছে 1.2। তো ডিভাইড বাই 1.2, এটা যদি সলভ করি তাহলে অ্যান্সার ইজ 3,162। সো 3,162 আমি যদি রাউন্ডিং করে ফেলি, এই 3,162 হচ্ছে আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখন দেখেন আমাকে কি বলছে, 5,000 ব্যারেল অর্ডার করলে 2% ডিসকাউন্ট পাবো। এই কোয়ান্টিটি অর্ডার করলে কিন্তু কোনো ডিসকাউন্ট পাবো না। সো আমরা যেটা করবো, এখানে তিনটা সিনারিওতে প্লেস করবো, পাশাপাশি কলাম হিসেবে সেট আপ করবো, and then it will be easier for us to compare order quantity at EOQ. এরপরে দেব
অর্ডার কোয়ান্টিটি অ্যাট 5000 আর অর্ডার কোয়ান্টিটি অ্যাট 7500। এই তিনটা সিনারিও আমরা পাশাপাশি চিন্তা করব। আগে সিম্পলটা করে ফেলি, এখানে আমরা ডিটেলস রাখলাম এই কলামে। তো যখন আমরা ইওকিউ লেভেলে অর্ডার করব, তখন টোটাল নাম্বার অফ অর্ডারস পার অ্যানাম কত সেটা বের করতে পারবো। যেমন যদি আমি আমার অ্যানুয়াল ডিমান্ডটা কত 30,000 ডিভাইড বাই আমার অর্ডারিং সাইজ কত হবে ইওকিউতে 3162, তাহলে বছরে আমি যদি এটাকে রাউন্ডিং করি তাহলে অলমোস্ট 9 টাইমস, 9 টাইমস আমাকে অর্ডার প্লেস করতে হবে, বা একটু ডেসিমাল প্লেস রাখি 9.5 বার অর্ডার প্লেস করতে হবে। আচ্ছা, যদি আমি 5,000 করে অর্ডার করি তাহলে বছরে কয়বার অর্ডার প্লেস করতে হবে? 30,000 ডিভাইড বাই 5,000 করলে 6 টাইমস। আর যদি আমি এখানে 7,500 করে অর্ডার প্লেস করি তাহলে খরচ যাবে, সরি, নাম্বার অফ অর্ডার হবে 4বার। তাইলে আমাদের টোটাল অ্যানুয়াল কস্ট অফ অর্ডারিং কত দাঁড়াচ্ছে? একটা অর্ডার প্লেস করতে কত টাকা লাগে? কি শিখছিলাম? 200। তাহলে 9.5 ইন্টু 200 করলে কিছুটা এরকম ডলার আমার আসতেছে আর কি। এখানে স্বাভাবিক খরচ আমার একটু কমে যাবে, কারণ মাত্র 6বার অর্ডার করবো, এখানে আরো কমে যাবে, 800 টাকা লাগবে। তাহলে আমি টোটাল অ্যানুয়াল কস্ট অফ অর্ডারিং পেয়ে গেছি। এখন আসি আমি আমাদের অ্যানুয়াল কস্ট অফ হোল্ডিংটা বের করবো। তো হোল্ডিং করার জন্য আমার যেটা লাগবে, আমার লাগবে হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি বের করে কেমনে? সেফটি প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ দ্য ফর্মুলা বেসিক্যালি। সো ফর্মুলা আমি এখানে লিখতেছি না, জায়গা নষ্ট করতেছি না। সেফটি ইনভেন্টরি এই বিজনেস মেনটেন করে না, করলে সেটাকে আমি অ্যাড করে দিতাম। ওরা বলতে পারতো 500 পিস তারা রাখেই, 1000 পিস তারা রাখেই, তাহলে সেটাকে আমরা অ্যাড করে নিতাম। অ্যান্ড প্লাস করতাম কি? অর্ডার কোয়ান্টিটি ডিভাইড বাই 2। এখানে আমাদের অর্ডার কোয়ান্টিটি কত? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অনুযায়ী 3162। তাহলে সিম্পলি আমরা এখানে এই 3162 ডিভাইড বাই 2 করে দিচ্ছি। সো অন অ্যাভারেজ আমার কাছে এই নাম্বার অফ ইনভেন্টরি আমরা মেনটেন করবো। আর এখানে কি হবে? এখানে আমার অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 5000, তাহলে 2500 ইনভেন্টরি অ্যাভারেজ আমার কাছে থাকবে থ্রু আউট দ্য ইয়ার। এটা একটা হাইপোথেটিক্যাল ফিগার, এটা কিন্তু একদম অ্যাকচুয়াল রিজনিং নাই কোন, বাট আমাদের একটা কোশ্চেন করা দরকার অ্যাভারেজ, আমরা অ্যাভারেজ ইনভেন্টরি ধরে নিচ্ছি। আর এখানে হবে কত? 7500 ডিভাইড বাই 2। তো অ্যাভারেজে 7,500 করে অর্ডার করলে 3,750 পিস আমার কাছে অ্যাভারেজে থেকে যাবে, এবং এটাই আমার হোল্ড করতে হবে। বাকি অর্ধেক আমি কাজে লাগাই ফেলবো। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড ইট। তাহলে এখন যদি বের করি আমরা টোটাল কস্ট অফ হোল্ডিং, 1581 আমি অ্যাভারেজে হোল্ড করবো। এক একটা হোল্ড করতে কত টাকা লাগে? 1.2। সো ইন্টু 1581 ইন্টু 1.2, আর এখানে 2.5 ইন্টু 1.2, 3750 ইন্টু 1.2। দেখেন, কম হোল্ড অর্ডার করলে স্বাভাবিক আমার হোল্ডিং কস্টটা কম, কিন্তু আমার অর্ডারিং কস্ট এবং ইওকিউ লেভেলে দুটাই সেম। যদি আমি 5,000 এবং 5,500 7,500 কম্পেয়ার করি, এখানে আমার অর্ডারিং কস্টটা আসছে 1200, কিন্তু আমার হোল্ডিং কস্টটা কম। কম্পেয়ার টু 7,500 এর অর্ডারিং কস্ট কম, কিন্তু হোল্ডিং কস্টটা বেশি। এখন আমরা দেখবো পারচেস প্রাইস, টোটাল পারচেস প্রাইস। মোট আমি বছরে অর্ডার দেবো কত পিস? 30,000 ব্যারেলস। 30,000 ইন্টু একটা ব্যারেলের দাম কত? $2। সো ইন্টু 2, তাহলে মোট আমার এখানে 60,000 টাকা খরচ হচ্ছে। এখানের অবস্থা কি? 5,000 অর্ডার করলে 30,000ই দিব, 2 টাকা করেই হবে না? আমি কি ডিসকাউন্ট দেবে না? কত টাকা ডিসকাউন্ট দেবে বলছে? 2%। তাহলে এই প্রাইস তোমাকে 60,000 টাকা পে করতে হবে না, আমাকে 2% ডিসকাউন্ট পাবো। তাহলে আমি বলতে পারি 30,000 ইন্টু 2 ইন্টু 98%, 2% বাদ দিয়ে দেন, তাহলে আমার 58,800 তখন খরচ হবে। আর যদি আমি ফাইনালি 7,500 আসি, এখানে আমাকে বলছিল ডিসকাউন্ট দেবে কত? 2.5%। এখানে মাঝে মাঝে তারা কনফিউজ করে কি, এখানে কি বলছে? 2% ডিসকাউন্ট অন 5,000 and a 2.5% ডিসকাউন্ট অন 7,500। অনেক সময় বলতে পারে কি ফার্দার 2.5%। ফার্দার ওয়ার্ডটা মানে কি? 2% তো আসবেই, সাথে আরো 2.5%, মানে তখন 4.5। সো দ্য ওয়ার্ডিং ইজ ইম্পর্টেন্ট। এখানে ফার্দার মার্দার বলে নাই, স্ট্রেট কাট বলে দিচ্ছে 5,000 দিলে
2%, 7.5 দিলে 2.5%। তো 2.5% যদি হয় তাহলে এখানে প্রাইসিং ধরবো কত, 97.5%। সো সিন্স উই আর ডান উইথ দিস, এখন আমরা যেটা করব, টোটাল কস্ট অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আমার টোটাল খরচ কত বললো ইনভেন্টরিটাকে ম্যানেজ করতে, তখন আমি তিনটাই কম্পেয়ার করে যেটা লিস্ট আসবে সেটা আমি আমার করে ফেলবো। সো এখানে আমার ধরতে হবে 60,000 প্লাস হোল্ডিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট। তো এখানে আমার খরচ পড়তেছে 63,795। এখানে কম পড়ছে কিন্তু দেখেন 63,000 টাকা পড়তেছে। আর এখানে এখানে আমার বেশি পড়ে গেছে, 63,800 হয়ে গেছে। তাহলে আমার অর্ডারিং সাইজ কত হবে? 5,000। এই তুমি ইয়েস, এখানে আমার ডিসকাউন্টটার ইজ ওয়ার্থ ইট। এখানে যদি আমাকে 2%-এর জায়গায় 1.5% দিত, ধরেন 98.5%, তখন কিন্তু না, তাও ওয়ার্থ ইট দিত। 1.5% দিলেও ওয়ার্থ ইট দিত। তো লাস্টে আমার একটা কমেন্ট লিখতে হবে। কমেন্টটা কি? The business should avoid ordering according to the EOQ and place order in quantities of 5,000 barrels at a time, since it is the most cost effective. আমার এখানে ইওকিউ অর্ডার করা দরকার নাই, আমরা এখানে 5,000 ব্যারেলস করে অর্ডার করব। ইজি কোশ্চেন, পারা যাবে? সো পুরাই ফরম্যাট বেসড। আমাকে এখন এক্সামে হয়তো সিনারিও গুলো একটু এদিক ওদিক কয়টা ইনফরমেশন চেঞ্জ করবে, কিন্তু আমার অঙ্ক কিন্তু এই একই। আমরা সিম্পলি এরকম একটা ফরম্যাট ক্রিয়েট করে তুলতে হবে আমাদের। তো ফসল ভাই বুঝতে পারছি, উনি আপু, ইমরান ভাই, আসাদ ভাই। জি, বুঝতে পারছি। জি স্যার। খুবই সিম্পল কোশ্চেন, পুরো ফরম্যাট বেসড। তো এই কোশ্চেন এক্সামে আসলে খুশি হবেন অবশ্যই, কম্পেয়ার টু এনি আদার কোশ্চেন দ্যাট উইল লার্ন ইন দ্য ফিউচার। হয়েছে, কপি করা হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে ক্লাসে? এই সিমিলার টাইপের একটা অঙ্ক, এর পরেরটা আছে টিউটোরিয়াল নাম্বার 4, আই এক্সপেক্ট ইউ গাইস টু প্র্যাকটিস এট হোম। পুরাই সেম জিনিস, এটা একবার নিজেরা করেন, আমারটা দেখে 4টা নিজেরা করেন, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। পুরাই সেম কোশ্চেন। এখানে দেখেন 3,000 কম্পোনেন্টস একবার অর্ডার করলে 0.5% ডিসকাউন্ট পাওয়া যাবে, আর যদি আমি 6,000 কম্পোনেন্ট অর্ডার করি 0.75% ডিসকাউন্ট পাওয়া যাবে। আমাকে অপটিমাল অর্ডার কোয়ান্টিটিটা বের করতে বলতেছে। সো পুরাই সেম কোশ্চেন। এখন আসি ক্যালকুলেটিং দ্য রিঅর্ডার লেভেল। আমরা তখন কি দেখেছিলাম? রিঅর্ডার কোয়ান্টিটি, কয় পিস করে অর্ডার করে। এখন আমাকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য রিঅর্ডার লেভেল, সো রিঅর্ডার লেভেল এখানে দেয় নাই। সো রিঅর্ডার লেভেলের ফর্মুলা কি লিখে রাখি? আমি এখানে লিখে রাখতেছি রিঅর্ডার লেভেল। লেভেল লিখছি। আচ্ছা, রিঅর্ডার লেভেল হচ্ছে ম্যাক্সিমাম ইউসেজ মাল্টিপ্লাইড বাই ম্যাক্সিমাম লিড টাইম। That is basically the formula of reorder level. Maximum usage into maximum lead time. Now এই টার্মস গুলো একটু বোঝার চেষ্টা করি। What is usage মানে হচ্ছে ডিমান্ড পার ডে, অন অ্যাভারেজ। এটা অ্যাভারেজ আমার পার ডে কতটুকু প্রোডাক্টের ডিমান্ড আছে। ফর এক্সাম্পল, আপনাকে একটা এক্সাম্পল চিন্তা করি। মনে করেন একটা গাড়ির শোরুম আছে। আপনার গাড়ির শোরুম যেটা আছে, এখানে কয়টা ইনফরমেশন আগে সেট করি। মিনিমাম ইউসেজ মানে মিনিমাম ডিমান্ড বা ইউসেজ একই কথাই। পার ডে আপনার গাড়ি সেল হয়ে যায় একটা, কিন্তু এমনও দিন আপনার এক্সপিরিয়েন্সে আছে যে আপনার একদিনে গাড়ি সেল হয়ে গেছে 4টা। আর এভারেজ ডিমান্ডটাও লাগবে এই সিনারিওতে। বাচ্চা এভারেজটা বাদিয়ে দিই, মিনিমাম ম্যাক্সিমামটা বুঝি। মিনিমাম একটা করে গাড়ি সেল হয় এভরিডে, আর নাহলে 4টা করে গাড়ি সেল হবে, এরকম আপনার এক্সপিরিয়েন্স ছিল। 2টাও হয়, 3টাও হয়, বাট মিনিমাম একটা হয়। আবার 4টার বেশি কখনো হয় নাই আপনার, আবার 4টা হয়েছে, এরকম দেখছেন। এখন আসি, এটা হচ্ছে আমাদের ইউসেজের পার্ট। এখন আসি লিড টাইম। হোয়াট ইজ লিড টাইম?
লিড টাইম মানে হচ্ছে আজকে যখন আপনি অর্ডার প্লেস করবেন সাপ্লায়ারের কাছে, ও কি আপনার জন্য দাঁড়ায় আছে? আপনি বলছেন ও কি এটা ছুড়ে মারবে? সময় লাগবে না আসতে? আজকে আপনার লিড টাইম ইজ বেসিক্যালি দ্য টাইম রিকোয়ার্ড স্টার্টিং ফ্রম প্লেসিং এন অর্ডার টিল দ্য টাইম দ্য অর্ডার ইজ ডেলিভার্ড টু ইউর ওয়্যারহাউস। সো আপনি একটা অর্ডার প্লেস করার পরে যে সময়টা লাগবে আপনার ওয়্যারহাউস মধ্যে আসতে, এটা কি বলা হচ্ছে? লিড টাইম। তো এই লিড টাইমটাকে ভ্যারি করতে পারে না? আজকে মনে করেন চিটাগাং আপনার একটা ডিলার আছে, ওর কাছ থেকে গাড়ি নিয়ে আসে। তো এমনও দিন গেছে যে ও আপনাকে 2 days এর মধ্যে মিনিমাম 2 দিনের নিচে সে গাড়ি দিতেই পারে না। অর্ডার প্লেস করলে সে 2 দিন নেয়নি সময়। আর ম্যাক্সিমাম এমন দিনও গেছে, ম্যাক্সিমাম লিড টাইম যদি আমি এখানে হিসাব করি, এমন দিনও গেছে যে সে 4 days নিছে। বাট 4 দিনের বেশি লাগায় নাই, চিটাগাং থেকে আসতে বলে 4 দিন লাগে। বাট লাগাইছে, হইতে পারে সে ইনস্ট্যান্ট রওনা দেয় না, সে 2 দিন পরে রওনা দিচ্ছে। বাট এই হচ্ছে আমাদের সিনারিও। এখন আমার রিঅর্ডার লেভেল কোথায় হওয়া উচিত? ওয়েন শুড আই প্লেস অ্যান অর্ডার? তো অ্যাজ পার দ্য ফর্মুলা দেখেন কি বলতেছে, ম্যাক্সিমাম ইউসেজ ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম। কোন লেভেলে আপনার ইনভেন্টরি বা গাড়ির কালেকশন কমে আসলে আপনার অর্ডার প্লেস করে দেওয়া উচিত? যদি ফর্মুলাটা ইউজ করি, ম্যাক্সিমাম ইউসেজ কত? 4। আর ম্যাক্সিমাম লিড টাইম কত? 4। 4 × 4 কি হবে? হ্যাঁ, 4 × 4 16। 16টা গাড়ি যখন আমরা স্টকে থাকবে, তখনই আপনি বাইরে ফোন দিয়ে বলে দিবেন কি গাড়ি পাঠান। কেন? ধরে নেন ওয়ার্স্ট কেস সিনারিও, 4 দিন লাগবে ওর আসতে, এবং কালকে আপনার 4টা গাড়ি ফেলে গেল। আপনার কাছে 16 পিস আছে, কালকেই 4টা শেষ, তাহলে আছে কয়টা? 12টা। এর পরের দিনও তো গাড়ি আসে নাই, তারপরের দিন 4টা আবার গেছে, আছে কয়টা? 8টা। এর পরের দিন আবার গাড়ি আসে নাই, কয়টা আছে এখন? 4টা শেষে গেলে আরো 4টা। 4th ডে গাড়ি এসে পৌঁছাবে, বাট তখন আপনার স্টক জিরো হয়ে গেছে, বাট তখনই তোমার গাড়ি ঢুকে গেল। সো টু বি অন দ্য সেফ সাইড, এখন বলতে পারবে প্রতিদিন কি 4 দিন হবে নাকি? সাপ্লাইয়ের কি আমার 4 দিন? না, এটা average, safe। আবার স্টোরেজ ক্যাপাসিটি দেখতে হবে, আবার এত টাকা আপনি স্টোরেজ বাঁচান। এই যে আমি 16টা গাড়ি থাকতেই আমি আবার কি করতেছি? গাড়ি অর্ডার করতেছি। কলেজা লাগবে, টাকাও লাগবে। কথাটা বুঝতে পারছি? সো দ্যাট ইজ সামথিং, বাট এই তো এগুলো হাইপোথেটিক্যাল, এগুলো রিয়েল লাইফ যদি বলেন মানে ইমপ্লিকেশন ভেরি লিমিটেড। এগুলো রিয়েল লাইফে ভাই এইসব হিসাব করা হয় না। বাট হ্যাঁ, যেটা রিয়েল লাইফে যেটা হয় সেটা হচ্ছে যে বিজনেস ডিসিশন মেকার, সে যে ডিসিশনটা করতেছে, সে দেখা যাচ্ছে কি 12টা থাকতে বলছে গাড়ি অর্ডার দিল। এটা তার এক্সপিরিয়েন্স থেকে আসছে, সে মাথায় মাথায় এই সেম কাজই করছে, ম্যাক্সিমাম ইন্টু ম্যাক্সিমাম রেট। বাট আমরা ক্যালকুলেশন করে তারটা থেকে কতটুকু ভ্যারিয়েছে সেটা বের করার চেষ্টা করি। এই এটা একটা প্রুভেন মেথড কখনোই না, মানে এটা লজিক্যাল না। যেমন আপনি একটা এক্সাম্পল দিলেন, কি বললেন? স্টোরেজের লিমিটেশন আছে। 16টা গাড়ি রাখার তো জায়গা থাকতো, 16টা গাড়ি আমার নাই, কিসের হিসাব, কিসের কি? তো এই হচ্ছে আমাদের রিঅর্ডার লেভেলটা, ঠিক আছে? সো ROL উইথ ভ্যারিয়েবল ডিমান্ড আর ভ্যারিয়েবল লিড টাইম যদি ভ্যারিয়েবল হয়, তখন কি হবে? when lead time and demand are known with certainty, ROL equals to demand during lead time. where there is uncertainty, and that is the real scenario, যে এটা তো কেউই কখনো বলতে পারবে না যে আমার কয়টা ডিমান্ড, কয়টা গাড়ি সেল হবে বা কয়দিন লাগাবে। যখন ভ্যারিয়েবল হবে তখন an optimum level of buffer inventory must be found. This depends on variability of demand, cost of holding inventory এবং cost of stock outs. You will not be required to perform this calculation in the examination. বাফার ইনভেন্টরি বের করে ক্যালকুলেশন আমাদের এক্সামে আসবে না, বাট বাফার ইনভেন্টরি রেখে আমি সবসময় আমার হাতে 5টা বা 6টা গাড়ি রেখেই দিব। সো এটাকে বলা হচ্ছে কি বাফার ইনভেন্টরি, সেফটি ইনভেন্টরি বা মিনিমাম ইনভেন্টরি। আচ্ছা, সো রিয়েল লাইফে যেটা হয় সেটা হচ্ছে এই দুটো সিস্টেম অনেক সময় অ্যাপ্লিকেশন করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে পিরিয়ডিক রিভিউ। পিরিয়ডিক রিভিউ সিস্টেমের মধ্যে একটা হচ্ছে কনস্ট্যান্ট অর্ডার সাইকেল সিস্টেম। ইনভেন্টরি লেভেলস আর রিভিউড এট ফিক্সড ইন্টারভালস। মনে করো প্রত্যেক মাস পাবো যাবে, কয়টা আছে দেখি তো, শর্ট হয়ে গেছে, আচ্ছা অর্ডার প্লেস করে দিই। এখন অনেক আছে, থাক অর্ডার করবো। মানে প্র্যাকটিক্যালি মানুষ এভাবেই অর্ডার প্লেস করে। হ্যাঁ, ওই ইউ কিউ মিউ কিউ করে এইসব এত কিছু করে না। হ্যাঁ, এখানে আমরা যখন পড়াশোনা করে ঢুকবো তখন আমরা একটু শো অফ করবো আর কি, যে এইগুলো এমনি এমনি করা হয়। হ্যাঁ, বাট মেইনলি আসলে কনস্ট্যান্ট অর্ডার সাইকেল সিস্টেম থাকবে, রিভিউ করবে প্রত্যেক পিরিয়ডিক্যালি, একটা সাইকেল তারা সেট আপ করে ফেলবে। The inventory in hand is then made up to a predetermined level which takes account of the likely demand before the next review, likely demand during the lead time. নেক্সট 2 মাস পরে যখন আবার আমি রিভিউ করতে আসবো, এর মধ্যে কয় পিস লাগবে, এই কয়েক মাসের একটা এস্টিমেট করে আমি এটা অর্ডার প্লেস করে দিচ্ছি। আচ্ছা, আর একটা সিস্টেম যেটা, সেটা হচ্ছে কি জাস্ট ইন টাইম সিস্টেম। জাস্ট ইন টাইম সিস্টেমটা ইজ আ জাপানিজ ফেনোমেনা। জাপানিজ কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানি সাচ এস টয়োটা,
তারা হচ্ছে এই জিনিসটা স্টার্ট করছিল ইন সাম অফ দেয়ার ফ্যাক্টরিজ। তাদের অনেকগুলো ফ্যাক্টরি আছে ইন টোকিও, সরি ইন জাপান। সো সেখানে তারা কয়েকটা ফ্যাক্টরিতে তাদের সবচেয়ে বেশি রানিং যেসব গাড়িগুলো, যে মডেলগুলো, সেগুলোর জন্য তারা জেআইটি ফলো করে। নাও জেআইটির নামটা কি? জাস্ট ইন টাইম। নাও জাস্ট ইন টাইম জিনিসটা কি? জাস্ট ইন টাইম হচ্ছে আমি কোনো অর্ডার প্লেস করে বসে থাকবো না। আমার কাস্টমার এসে অর্ডার প্লেস করবে, তখনই সাপ্লায়ারের কাছে র ম্যাটেরিয়ালস জন্য অর্ডারটা চলে যাবে, সাপ্লায়ার তখনই আমার জন্য স্টক দিয়ে যাবে, বানায় টানায় কাস্টমারকে দিয়ে দেবে। তাহলে আমার কি হোল্ডিং কস্ট ইজ জিরো। আমি কিন্তু র ম্যাটেরিয়ালস হোল্ড করবোই না, এমনকি ফিনিশ গুডস তো হোল্ড করতে হচ্ছে না। কেন? কারণ কাস্টমার তো অর্ডার প্লেস করে রাখছে। সো এটা অবভিয়াসলি অনেক বড় একটা কমিটমেন্ট লাগবে, মানে সাপ্লায়ার এমন লাগবে যে সারাদিন বসে আছে, ওস্তাদ কখন দিবেন বলেন। তো টয়টার মতন কোম্পানি তারা পারতেছে এক কথায়, সবাই তো আর পারবে না। হ্যাঁ, এবং এটা করতে পারলে দ্য বিগেস্ট বেনিফিট ইজ যেখানে আমাদের হোল্ডিং কস্ট ইজ জিরো। এই টাকাটা রাদার ক্যান বি ইউটিলাইজ ইন মার্কেটিং অ্যাক্টিভিটিজ অর প্রোডাকশন ইমপ্রুভমেন্ট ইফ রিকোয়ার্ড। হ্যাঁ, টয়টা যেরকম করলা ইজ ওয়ান অফ দেয়ার মোস্ট সোল্ড কার্স, টয়টা যে ফ্যাক্টরিতে বানায় সেই ফ্যাক্টরিতে বেসিক্যালি এই জিএসটি টাইম সিস্টেমটা চলতেছে। এবং খুবই সিমিলার টাইপের, মানে করলার প্রত্যেকটা মডেল, অনেকগুলো ব্র্যান্ড আছে, অনেকগুলো মডেল আছে, যতই নতুন মডেল আসুক না কেন কিছু কিছু জিনিস সিমিলার রয়ে যায়। যেমন ফর এক্সাম্পল সাইড উইন্ডোজ, সবগুলো করলা মডেলের সেম সাইড উইন্ডো। কারণ সাপ্লাই তো রেডি রাখতে হবে, সাপ্লাই তো ভাই এত ভার্সেটাইল কালেকশন রাখতে পারবে না। যেহেতু সবসময় তোমার জন্য হুজুর হিসেবে রাজি, সে কি করতে হবে? একই জিনিস বারবার দেবে। হ্যাঁ, সিট থেকে শুরু করে ভিতরে ডিজাইন ডিজাইন যা আছে সবই সেম দিতে থাকে। সো যখন জিআইটি করা হবে, a smooth flow of work to the manufacturing plant, a flexible production process which is responsive to the customer's requirements, reduction in capital tied up in inventory. This involves the elimination of all activities performed that do not add value equals to waste, plus the total quality management সেটাও করে। যে জিনিসটা আমার কোনো ভ্যালু অ্যাড করবে না সেই জিনিসটা তারা রাখে না। যেরকম আজকে ইনভেন্টরি যে হোল্ড করতেছি, এটা করে কি কোনো ভ্যালু অ্যাড হচ্ছে আমার? এটা জাস্ট রেখে দেওয়া। এখন আমার রাখার দরকার নাই, কারণ সাপ্লাই তো আমার জন্য রেডি। সো এটাকে বলা হয় জাস্ট ইন টাইম সিস্টেম। এখানে একদম জিরো কোয়ালিটি, মানে একদম জিরো ডিফেক্ট পলিসি ওদের। এবং জাপানিজ দেখে তারা এই জন্যই পারে। এবং পুরোপুরি জিনিসটা কিন্তু আসলে মানে হিউম্যান ইন্টেন্সিভ কাজ কম থাকতে হবে। মোটামুটি রোবোটিক্স বা মেশিন ডিপেন্ডেন্সি যেসব ইন্ডাস্ট্রি, তারা বেসিক্যালি এগুলো তাও একটু হইলেও করতে পারবে। কারণ মানুষ ভাই ঢুকে গেলে কি হবে? তার একটু বাথরুম লাগবে, তার একটু খিদা লাগবে, বিভিন্ন রকম সমস্যা। আজকে মন খারাপ, রাস্তায় জ্যাম ছিল, বাট রোবট তো নন স্টপ প্রোডাকশন করতে থাকবে। সো রোবট সেন্ট্রিক যেসব ইন্ডাস্ট্রি গুলা, সেখানে জিআইটিটা বেশিরভাগই কাজে লাগে। এনিওয়ে, এই হচ্ছে চ্যাপ্টারটা, এখানে আর ওরকম কিছু নাই। ঠিক আছে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট চ্যাপ্টার হুইচ ইজ রিসিভেবলস এন্ড পেয়েবলস। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল এন্ড পেয়েবল যদি একটু আসি, কি বলতেছে দেখি। দ্য অবজেক্টিভ অফ অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্ট, এখানে কিন্তু বেশ কিছু থিওরি আছে দ্যাট উই নিড টু মার্ক ডাউন ফর আওয়ার এক্সামস। এই ফ্রাইডেতে হচ্ছে এই সেপ্টেম্বর সেশনের এফএম পরীক্ষাটা গেল। সো ওদের ওখানে যারা যারা এক্সাম দিছে তাদের ফিডব্যাকটা কিরকম ছিল? সিআর কোশ্চেন খুব ভালো হয়েছে, মানে যেগুলো বড় কোশ্চেন এগুলো ভালো হয়েছে। বাট সেকশন এ এবং বি তে বলছিলাম না এমসিকিউ আসে, তো এমসিকিউ গুলো কি আসছে ওরা বুঝতে পারে। ওরা বলছে স্যার আমি বুঝি নাই যেটা কি এফএম এর কোশ্চেন কিনা। ঠিক আছে, সো ওয়াই ইজ দ্যাট সো? বিকজ দে প্রবাবলি ডিড নট গো থ্রু দি থিওরিজ। ক্যালকুলেশন পারা যাবে, বাট থিওরি গুলো যদি আমি না পড়ি, হ্যাঁ থিওরি আমরা কেন জানি পড়ি না, মানে এটা খালি তারা না, মানে কোনো স্টুডেন্টই পড়ে না। আমি নিজেও পড়ছিলাম না, ঠিক আছে, ইন মাই এক্সাম। বাট আমার সময় এক্সাম ওয়ার ভেরি ইজি। সত্যি কথা বলতে গেলে এখনকার যেই কোশ্চেন স্ট্রাকচার, অ্যাজ টাইম উইল গো দ্য কোশ্চেন উইল ভ্যারি। আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, কোশ্চেন এর হার্ডনেসও বাড়তেছে, কোয়ালিটিও বাড়তেছে। সো রিসিভেবলস ম্যানেজমেন্টের অবজেক্টিভটা কি? আচ্ছা, এটা যখন চ্যাপ্টারটা শুরু করবেন, পড়ছেন না একবার? কেমনে বলবো দেখেন তো। The optimum level of trade credit extended represents the balance between the two factors: profit improvement from sales obtained by allowing credit, the cost of credit allowed. দুইটা কথা বলবো, এটা আমি বুঝলাম কি, যে কতটুকু ক্রেডিট দিব এটা উইল ডিপেন্ড অন টু ফ্যাক্টরস। যে আমি যদি এক্সট্রা ক্রেডিট দিই এর জন্য আমার কতটুকু প্রফিট পাবো। প্রফিট বাড়বে কেন? যদি ক্রেডিট দিয়ে বেশি, সেলস বাড়বে, সেলস বাড়লে প্রফিট বাড়বে। কিন্তু বেশি বাকি দিলে কি হবে? আমার টাকা আটকায় আছে না, তখন আমার কি যাচ্ছে? কস্ট অফ ক্যাপিটাল খরচ হচ্ছে না। আমি আমার অপরচুনিটি কস্ট, আমি টাকাটা ব্যাংকে রাখলে তো একটা টাকা পাই, ব্যাংকে না রেখে কি করছি, কাস্টমারে বলছি ভাই পরে টাকা দিই। এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। কারণ এইটুক কোশ্চেন দিয়েও কিন্তু একটা কোশ্চেন বানাতে পারে এমসিকিউতে, যে হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ রিসিভেবল ম্যানেজমেন্ট। তো আমাকে ওইটাই বলতে হবে, আমরা এখানে কি চেষ্টা করতেছি, কতটুকু ক্রেডিট দিব এবং কতটুকু আমার কস্ট অফ ক্রেডিট যাচ্ছে। এইটার কনসেপ্টটা নিয়ে আসলে পুরো ফুল চ্যাপ্টারটা সাজানো। এখন আমি যদি না পড়ি থিওরি তাহলে তো আর আসবে না। সো রিসিভেবলস এর মধ্যে ব্যালেন্সিং একটা আছে। যদি আমি লিকুইডিটি চাই তাহলে আমি কি করব?
আমি কম ক্রেডিট দিব, বা আমি ক্যাশ সেল করবো। ক্যাশ সেল করলে তো একদম নগদ লিকুইডিটি। কিন্তু আমি যদি প্রফিটেবিলিটি চাই তাহলে আমার ক্রেডিট অফার করতে হবে। ক্রেডিট অফার করলে সেলস বাড়বে, কাস্টমার্স উইল মোর অ্যাট্রাক্টেড, এন্ড দিস উইল ইনক্রিজ মাই সেলস, আলটিমেটলি মাই প্রফিট। এখন বেশি ক্রেডিট দিয়ে ফেললে কিন্তু ব্যাড ডেট হইতে পারে, সেই চিন্তায় আমরা যাবো না। প্রথম স্টেজ যেটা, সেটাই চিন্তায় আমরা আটকে যাবো। সো কিপ দ্যাট ইন মাইন্ড। অ্যাকাউন্টস রিসিভেবল স্ট্যাবলিশিং এ ক্রেডিট পলিসি, যখন আমি আমার বিজনেসে কতটুকু ক্রেডিট দিব সেটা যখন আমি স্ট্যাবলিশ করতে বসবো। সব বিজনেসে কি ক্রেডিট সেম? সবাই কি 2 মাস 3 মাস কোনো সেট কিছু আছে? ইট ডিপেন্ডস অন লট অফ ফ্যাক্টরস। সো কি কি ফ্যাক্টরস আছে? প্রথমে আছে ডিমান্ড ফর প্রোডাক্ট। আমার প্রোডাক্টে যদি অনেক ডিমান্ড থাকে, আমি ক্রেডিট বেশি দিব নাকি কম দিব? কম দিব নাকি বেশি দিব? কম দিব। ডিমান্ড তো আছেই, আমি বাকি দিই আর না দিই মানুষ কিনবে, ভাতের চাল খাবেই মানুষ। তো বাকি দেওয়ার কিছু। কম্পিটিটর টার্মস, কম্পিটিটর কি করতেছে? কম্পিটিটর মনে করেন 2 মাস ধরে ক্রেডিট দিচ্ছে, আমারও দিতে হবে, নাহলে আমার কাছে মানুষ আসবে কেন? Risk of irrecoverable debts, and it depends on the type of customer we are dealing with. If we are dealing with a local customer, credit দেওয়া যায়, but foreign customer কে তুমি ক্রেডিট আসলে দিতে পারবো না। There are a lot of risks associated with that. ফাইন্যান্সিং কস্ট তোমাকে দেখতে হবে। ফাইন্যান্সিং কস্ট বলে কি, আজকে যখন আমি ক্রেডিটটা দিচ্ছি, আমি তো ইনভেন্টরিতে টাকা দিয়ে কিনছিলাম, ইনভেন্টরি বানায় টানায় প্রোডাকশন করে লেবার টেবার সবার স্যালারি দিয়ে দিয়েছি। তাহলে আজকে যেমন ফিনিশ গুডটা হয়েছে, এখানে আমার অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে না? আমি ক্যাশ সেল করতে পারলে কি হবে? আমার ইনভেস্টমেন্টের টাকা উঠে আসবে, প্লাস প্রফিট উঠে আসবে, আমি ব্যাংকে রাখতে পারতাম। বাট আমি যদি ক্রেডিট দিই, তাহলে কি হচ্ছে? আমার টাকাটা কিন্তু আটকে গেল। বাট আমার এই মাসে তো বেতন দিতে হবে। এটা করার জন্য আমার কি করতে হতে পারে? একটা লোন নিতে হইতে পারে না? এই টাকা ইকুইভ্যালেন্ট। তাহলে লোনের যে ইন্টারেস্ট যাবে সেটা হচ্ছে ফাইন্যান্সিং কস্ট। বা মনে করেন আমার কাছে টাকা আছে, বাট আমি যদি বাকি না দিতাম, তাহলে এই টাকাটাও আমি পাইতাম, আমি ব্যাংকে রাখলে ইন্টারেস্ট পাইতাম। সো আইদার ওয়েজ, অপরচুনিটি কস্ট হোক বা অ্যাকচুয়াল ফাইন্যান্স কস্ট হোক, আমার একটা কস্ট অফ ক্রেডিট কিন্তু আছে। এটা মাংনা না, এটা ফ্রি না। whenever I'm giving a credit, there is a finance cost. লাস্ট আসবে হচ্ছে কস্ট অফ ক্রেডিট কন্ট্রোল। ক্রেডিট কন্ট্রোল বলতে বিভিন্ন রকম বিজনেসে একটা ক্রেডিট কন্ট্রোল ডিপার্টমেন্ট থাকে না? একটা ট্রেজারি থাকে, বা রিসিভেবলস ম্যানেজমেন্ট করার জন্য, এই যে ক্রেডিট সিক করার জন্যই তাকে ডিপার্টমেন্ট থাকে, ক্রেডিট কন্ট্রোল ডিপার্টমেন্ট। ওরা ফোন দিয়ে কাস্টমার টাকা চায়। এখন যদি আমার দেখা যায় যে না, আমার কস্ট অফ ক্রেডিট অনেক হাই হয়ে যাচ্ছে, তাহলে আমি ক্রেডিট কমাই দিই। তো এই টাইপের ডিসিশন গুলো নিয়ে আমাদেরকে আসলে ক্রেডিট পলিসিটা স্ট্যাবলিশ করতে হবে। এখন আসি ক্রেডিট পলিসি ফর ইন্ডিভিজুয়াল কাস্টমার। আমি বাকি দিব, বাট সবাইকে কি সেম বাকি দিব? আজকে একটা রিলায়েবল অনেক লং টার্ম রিলেশনশিপ আছে এরকম একটা কাস্টমারকে আমি বাকি একটু বেশি দিতে পারি, কারণ ওর সাথে তো আমার একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে, আই নো দ্যাট পার্সন। বাট ইফ আই ডোন্ট নো দ্য পার্সন, তাহলে আমি প্রথম দিনে কি কেউ কখনো ক্রেডিট দেয় নাকি? আনলাইকলি। সো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। প্রথম কাজটা হচ্ছে অ্যাসেস ক্রেডিট ওয়ার্থিনেস। একটা কাস্টমারের ক্রেডিট ওয়ার্থিনেস আমাকে চেক করতে হবে। এখানে 4টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটাই হচ্ছে অ্যাসেসিং ক্রেডিট ওয়ার্থিনেস। A firm should assess the credit worthiness of all new customers immediately. নতুন কাস্টমার আসলেই ওর ক্রেডিট ওয়ার্থিনেস চেক করতে হবে, যে ও কি আদৌ ক্রেডিট ওয়ার্থি কিনা। আর যারা এক্সিস্টিং কাস্টমার, ওদেরটা তো ওই শুরুর দিকে করছিলেন, রান করবেন না, রেগুলার করতে হবে। হইতে পারে 6 মাস বা প্রত্যেক 1 বছর পর পর এক্সিস্টিং কাস্টমারদেরটা আপনার আবার রিভিউ করে দেখতে হবে যে এখনো কি ওরা ক্রেডিট ওয়ার্থি আছে কিনা। অনেক সময় তারা বেশি ক্রেডিট ওয়ার্থি হয়ে গেছে, তাহলে ক্রেডিট লিমিট বাড়াবেন। হইতে তো পারে 1 বছরে সে আরো বেশি ক্রেডিট ওয়ার্থি হয়ে গেছে, তো বেশি ক্রেডিট সেলস করতে পারলে আরো আপনার সেলস বাড়লো। এখন এই ক্রেডিট ওয়ার্থিনেস চেক করবো কেমনে? ইউ ক্যান চেক ব্যাংক রেফারেন্সেস। আপনি যে অ্যাকাউন্টে আছেন সেই অ্যাকাউন্টে খালি একটা লোক কাস্টমারের নামটাকে ফোন দিয়ে বলবেন, যা দেখেন তো এই কাস্টমার কি সলভেন্ট কিনা। এতটুকু ইনফরমেশন ব্যাংক আপনাকে দিতে পারবে। কত টাকা আছে, কিরকম ট্রানজাকশন করে, এসব দিবেন আপনাকে। দ্যাট ইজ আ ব্রিচ অফ ডেটা প্রোটেকশন অ্যাক্ট। কিন্তু নর্মালি আমাদেরকে বলতে পারবে 15টা 845। আচ্ছা, সো ট্রেড রেফারেন্স দেখতে পারি। আমি আমার পাশের অন্য কোনো দোকানকে জিজ্ঞেস করতে পারি, ভাই এই কাস্টমার সাথে ব্যবসা করছেন কিনা। আচ্ছা, এখন আমি বলতে পারেন ও আমাকে কেন বলবে, কম্পিটিটর আমাকে কেন বলবে? কারণ ওরও হয়তো কোনো ইনফরমেশন আমি দিয়ে হেল্প করতেছি। হ্যাঁ, সো ইটস আ গিভ এন্ড টেক এক কথায়। পাবলিশ ইনফরমেশন, তার ব্যাপারে মনে করেন একটা আর্টিকেল আসছে, হ্যাঁ, যে ও বিশ্ববাদ পার, তো এই লোককে তো আমি জীবন ক্রেডিট দিব, তাই না? যেমন যে এখন যে আপনার ইভ্যালি আবার এসে বলতেছে, এই যে রাসেল সাহেব, ওরা কি বাকি দিবে এখন? ওরে কেউ এখন দেবে না বাকি, কারণ ওর অবস্থা খুব টাইট। তাও দিতেও পারে, তাই না? তাও দিতে পারে যে না, এই লোকের পোটেনশিয়াল আছে। ঠিক আছে। সো এনিওয়ে, ক্রেডিট রেফারেন্স এজেন্সিস থাকতে পারে, অনেক সময় ক্রেডিট রেটিং কোম্পানি থাকতে পারে, এবং কোম্পানির সেলস রেকর্ড ওর সাথে কিরকম সেটাও দেখলেও আমি দেখতে পারি।
ক্রেডিট স্কোরিং কিন্তু ফ্যাসিনেটিং একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর এসএসসি এরা কাজ করতেছে, বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা আছে তারা খুব কাজ করতেছে। ইটস বেসিক্যালি কম্বিনেশন অফ মানে যারা গুড এর ক্যালকুলেশন, ডেটা অ্যানালিটিক্স এবং চার্ট অ্যাকাউন্টেন্সি জন্য এটা খুব ভালো একটা সেক্টর। বিভিন্ন কোম্পানি ক্রেডিট স্কোরিং করে দেয়, লিমিটেড কোম্পানি যেরকম ক্রেডিট স্কোরিং মাস্ট করতেই হবে। হ্যাঁ, সো ওদের এই ক্রেডিট স্কোরিং করানোর জন্য কিছু এজেন্সি আছে, বাংলাদেশে ইটস নিউ ইন্ডাস্ট্রি, ভালোই কাজ করতেছে। সো বেসিক্যালি বিভিন্ন কোম্পানি ভ্যালুয়েশন করে দেবে যে কোম্পানির সেলস এর রেকর্ড কিরকম, এই কোম্পানির রিসিভেবলস কালেকশন কিরকম হয়, বা লোন নিলে লোন কি টাইম মতন ইন্টারেস্ট পে করে কিনা, টাইম মতন ইনস্টলমেন্ট পে করে কিনা, কোনো সময় ডিফল্ট আছে কিনা। সো ইফ সামওয়ান হু হ্যাজ বিন ভেরি গুড ফর মেনি ইয়ার্স উইল হ্যাভ আ ভেরি গুড ক্রেডিট স্কোর। আর যার ক্রেডিট স্কোর ভালো, সে ট্রাস্টেবল, তাকে তুমি বেশি বেশি ক্রেডিট মানে ক্রেডিট দিতেই পারি আমরা। সো রেটিং গুলা কিরকম হয়, রেটিং গুলার ব্যাপারে আমাদের এখানে কিছু রেটিং আছে, এখানে অবশ্য নিচের দিকে আছে হয়তো। এনিওয়ে, সো বেসিক্যালি ট্রিপল এ রেটিং দ্য বেস্ট, তার থেকে একটু খারাপ হচ্ছে ডাবল এ, তারপর ট্রিপল বি, ডাবল বি, বি, সি, ডি, এগুলোকে বলা হয় জাঙ্ক, মানে এগুলা কোনো কাজে না। হ্যাঁ, বাট বি পর্যন্ত ঠিক আছে, নতুন নতুন কোম্পানি যেগুলো সেগুলো আসলে বি রেটিং এর মধ্যে থাকে। পরে আস্তে আস্তে ডেভেলপ হয় ডাবল বি, ট্রিপল বি, এ, ডাবল এ, ট্রিপল এ। যেগুলো ট্রিপল এ কোম্পানি, এগুলো দ্য ফাইনেস্ট, মানে দে আর অ্যাজ গুড অ্যাজ রিস্ক ফ্রি। এবং এদেরকে সরকারি যেসব মানে কোম্পানিগুলা, সরকারি প্রতিষ্ঠান বা সরকারি ফাইন্যান্সটা তো আসলে আমরা রিস্ক ফ্রি হিসেবে কনসিডার করি। সো ওরা রিস্ক ফ্রি, মানে অ্যাজ পার গভর্নমেন্ট, সরকার যদি 4% ইন্টারেস্ট চার্জ করো, ওর কাছে 4% করতে পারে, কোনো সমস্যা নেই, বিকজ দে আর রিস্ক ফ্রি। এখন আসি আমাদের ক্রেডিট লিমিট। ক্রেডিট লিমিট শুড বি সেট টু রিফ্লেক্ট বোথ দ্য অ্যামাউন্ট অফ ক্রেডিট অ্যাভেলেবল এবং দ্য লেন্থ অফ টাইম অ্যালাউড বিফোর দ্য পেমেন্ট ইজ ডিউ। তো দুটো জিনিস এস্টাবলিশ করতে হবে, কত টাকার ক্রেডিট দিব আর কয় দিনের জন্য ক্রেডিট দিব। ইট উইল ভ্যারি কাস্টমার টু কাস্টমার অ্যাকর্ডিং টু ইউর অ্যানালাইসিস ডান বিফোর। সো আমাদের একটু স্টেপ গুলো দেখি আমরা। ফর এক্সাম্পল, আজকে আপনার কাস্টমার কাছে টাকা পান, বলছিলেন 2 মাস, আজকে 2 মাস শেষ, আপনি কাস্টমার কাছে টাকা যাবেন না? ফোন দিয়ে, ফোন দিয়ে টাকা যাবেন না, কি করবেন? মেইল করবো। কবে মেইল করবো? আজকে? আমাকে আগে মেইল করতে হবে। ইটস এ জেনারেল কার্টেসি অ্যান্ড আ সিস্টেম যে আমি কিন্তু ডিউ হওয়ার আগেই একটা মেইল করবো যে ইওর ইনভয়েস ইজ গেটিং বা ইজ ডিউ অন এত তারিখ। কারণ অনেক সময় কি হবে, বলার পরে ও আমি তো ভুলে গেছিলাম ভাই, বলবেন না আমাকে, দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি। এই ফালতু এক্সকিউজ যদি না দিতে পারে, আবার অনেকে জেনুইনলি ভুলে যায়, কারণ ইউ আর জাস্ট ওয়ান অফ দোজ ক্রেডিটার্স। এরকম বহুত মানুষ ওর কাছে টাকা পায়, ওর মাথায় নাই থাকতে পারে, তাকে রিমাইন্ডার লেটার বা একটা ইমেল করতে হবে। তারপরে যদি না দেয় তাহলে কি করবো? প্রথমে রিমাইন্ডার লেটার, তারপর টেলিফোন করবো যে ভাই মেইল দিছিলাম, চিঠি দিছিলাম, টাকাটা কবে দিবেন। তাও যদি না দেয়, হ্যাঁ দিব দিব, মানুষ সাথে ঘুরায়। এরপরে করবো কি, উইথ হোল্ডিং সাপ্লাইজ। নেক্সট অর্ডার যেটা প্লেস করবে এটা আর দিব, কি বলবো যে ভাই আগের টাকাটা প্লিজ ক্লিয়ার করেন, নাইলে আমি আর দিতে পারছি। এরপরে যদি না দেয় কি করবো, ডেট কালেক্টরস এর কাছে দিয়ে দেবো। হু আর ডেট কালেক্টরস? দেয়ার ইজ দিস স্পেশাল প্রফেশনাল নোন অ্যাজ ফ্যাক্টরস। এই ফ্যাক্টরস যেটা করতে পারে, আপনার হয়ে সে টাকা উঠিয়ে দিবে। যেমন ফর এক্সাম্পল 10 লাখ টাকার রিসিভেবলস আছে, আমি 10 লাখ টাকার ইনভয়েস গুলা ফ্যাক্টরের কাছে দিয়ে দিবো। এটা হইতে পারে রিকোর্স এন্ড নন রিকোর্স, এগুলো F7 এ শিখবেন। সো রিকোর্স বেসিক্যালি কি জিনিস, ও টাকা উঠানোর চেষ্টা করবে, তারপরে যদি টাকা উঠাতে না পারে তাহলে আপনাকে আপনার ইনভয়েস গুলো ফেরত দিয়ে দেবে। আর নন রিকোর্স ইজ বেসিক্যালি তাকে সেলই করে দেবে, মানে এই 10 লাখ টাকা ইনভয়েস আমি হয়তো ওকে 6 লাখ টাকায় সেল করে দিলাম, একদম ডিসকাউন্ট, মানে 4 লাখ টাকা। যদি ও 10 লাখ টাকা উঠাতে পারে তাহলে 4 লাখ টাকা এক্সট্রা লাভ। আচ্ছা, যদি না উঠাতে পারে সেটা আমার জানার বিষয়। বাট এখন তাহলে আমি কেন দিচ্ছি, বিকজ আমি নিজে তো উঠাতে পারতেছি না। আমি যদি নিজে না উঠাতে পারি, অ্যাটলিস্ট 6 লাখ টাকা তো পাইলাম 10 লাখের মধ্যে, নাহলে তো পুরো 10 লাখ টাকায় ব্যাড দিতে হইতো। সো ফ্যাক্টরিং যদি করি, ফ্যাক্টরিং ক্যান অলসো বি অ্যান অপশন। আমি ফ্যাক্টর উঠাতে পারবে, আমি পারতেছি না। ফ্যাক্টর কি এমন বলে? ফ্যাক্টর হচ্ছে লিগাল গুন্ডা, হ্যাঁ, একদম লিগাল স্পেশালিস্ট গুন্ডা। ওরা ফোন দেবে, এত ধারায়, এত নাম্বার আইনে, এত নাম্বার এতে আপনি এগুলো ব্রিচ করেছেন, আপনি যদি এই টাকা ঠিক মতো আমাকে আইনে না দিতে পারেন তাহলে আপনার নামে এত ধারায় এই মামলাগুলো করবো। এখন এবং খালি এটাই না, আপনার ব্যাপারে আমরা নিউজ আর্টিকেলে দেখবো, আমরা মিডিয়া নিয়ে আসবো, এই করবো সেই করবো। এত প্যারা শুনে হয়তো সে ভয় পেয়ে যাবে। এবার এরকম রাফ অ্যান্ড টাফ কথা কিন্তু আমি আমার কাস্টমারের সাথে বলতে পারবো না, এইভাবে রিলেশনশিপ খারাপ হতে পারে। কিছু কিছু বিজনেস ফাইন্যান্স কোম্পানি গুলো শুরু করছে, কিন্তু তাও এই ফ্যাক্টরিং যেটা করে কি ওরা হচ্ছে ব্যাংকের মাধ্যমে ফ্যাক্টরিংটা করে। মানে আমি ব্যাংকের কাছ থেকে লোন নিছি, আমি লোনটা দিচ্ছি না, ওরা ফোন দেয়, টাকা টাকা চাইছে, ফোন ধরতেছে না, কিছু একটা না, তখন ওরা এটা কি করে, সেল করে দেয় টু দি ইয়ে মানে ফ্যাক্টরস। তো ফাইন্যান্সিং কোম্পানিজ গুলো ব্যাংকের জন্য ফ্যাক্টর হয়ে আমাদের কাছ থেকে টাকা উঠে নেয়। এটা শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায়, কথা বুঝছেন?
কিন্তু লিগাল অ্যাকশন আসলে খুব কম, মানে বিশাল বড় অ্যামাউন্ট না হইলে লিগাল অ্যাকশন আসলে নেয় না, ওগুলো খালি ভয় দেয়। কারণ আমি ব্যাংক্রাফট, আমি টাকা দিতে পারবো না, এখন আপনি লিগাল অ্যাকশন করলে কি হবে? এই টাকা তো পাইলেনি না, প্লাস আমার খরচ যাচ্ছে না আমার পিছে, আমি জেলে পাঠাবেন, যাই জেলে যাই, বেল, এটা তো মানে বেলেবেল অফেন্স, বেরো যাবো আবার বেল বিল নিয়ে। ঠিক আছে, সো এই আর কি সিচুয়েশন। এনিওয়ে, সো এটাও যদি না হয়, লিগাল অ্যাকশন ইজ দ্য লাস্ট রিসোর্ট। সো প্লিজ রিমাইন্ডার করতে হবে, এই রিমাইন্ডার না করে একদম 30 তারিখে ফোন দিয়ে বলতেছেন লিগাল অ্যাকশন, তাইলে কিন্তু এই কাস্টমার আর জীবনে আসবেন না। হ্যাঁ, শেষ, সেটা করা যাবে না। এরপরে আসে মনিটরিং দ্য সিস্টেম, আমাদের সিস্টেমটা মনিটর করতে হবে। ওয়ান অফ দ্য সিস্টেম ইজ এজ অ্যানালাইসিস। আমি আমার কাস্টমার গুলোকে ভাগ করবো, যে ডিউ ডেট থেকে 10 দিন লেট হয়ে গেছে এরকম কে কে আছে, 20 দিন কে কে আছে, 30 দিন কে কে আছে, 60 দিন কে কে আছে। আচ্ছা, 60 দিনের ঘরে যখন চলে যাবে, 60 দিন ক্রস করে গেলে এগুলোর ব্যাড ডেট করে দেবে, এগুলোর খামোখা রিসিভেবলস এর মধ্যে রেখে লাভ নেই। বা 60 দিনের পরে আমি হয়তো ডেট কালেক্টরের কাছে দিয়ে দিব। সো এরকম টাইপের একটা ডিসিশন মেকিং আপনাকে করতে হবে। আপনি রেশিওস করতে পারেন, ফর এক্সাম্পল রিসিভেবল ডেজ আমরা বারবার বের করে করে দেখবো যে কতটুকু আমার রিসিভেবল ডেজ বাড়তেছে, এবং স্ট্যাটিস্টিক্যাল ডেটাও আপনি ইউজ করতে পারেন। অ্যাকাউন্টস রিসিভেবল এর ক্যালকুলেশন একটু আসি আমরা। কস্ট অফ ফাইন্যান্সিং রিসিভেবলস, এখানে ক্যালকুলেশন আছে, লেটস ডু দিস। ফাইন্যান্স কস্ট ইকুয়ালস টু রিসিভেবল ব্যালেন্স ইনটু ইন্টারেস্ট রেট। আমার কত টাকা ফাইন্যান্স খরচ যাচ্ছে উইথ মাই রিসিভেবল, সেটা বের করার ফর্মুলা খুবই সিম্পল, রিসিভেবল ব্যালেন্স ইনটু ইন্টারেস্ট রেট। আমার যে কয় টাকা রিসিভেবল আছে এটা মাল্টিপ্লাই করে দিব আমার কস্ট অফ ফাইন্যান্স। কারণ আজকে আমার যে রিসিভেবলটা আছে, এই টাকাটা যদি আমার কাছে থাকতো, আমি ব্যাংকে রেখে ইন্টারেস্ট পেতে পারতাম, তার মানে এখানে অপরচুনিটি কস্ট আছে। বা ব্যাংকে রাখতে পারতাম না, ধরে নেন এইটাকে মানে ফান্ড করার জন্য আমি তো ব্যাংক থেকে লোন নিয়ে বসে আছি, তাহলে সেখানে একটা ইন্টারেস্ট কস্ট আছে। সো আইদার ওয়েজ দ্যার ইজ আ ফাইন্যান্স কস্ট, যেটার ব্যাপারে আমরা একটু আগে ডিসকাশন করছি। সো রিসিভেবল ব্যালেন্সটা বের করে সিম্পলি আপনি ইন্টারেস্ট রেটের সাথে মাল্টিপ্লাই করে দিব। এখন রিসিভেবল ব্যালেন্স বের করবো কেমনে? রিসিভেবল ডেজ এর একটা ফর্মুলা আছে। হ্যাঁ, তো সেই রিসিভেবল ডেজ এর ফর্মুলা দিয়ে একটু স্টার্ট করি, তারপর আমরা পেসলি কোম্পানি করবো। আগে আসি রিসিভেবল ডেজ। নতুন চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 9। Receivable days equals to trade receivable by credit sales. এটা multiplied by 365 days. This is basically the formula of receivable days. এখন আমাকে যদি রিসিভেবল ডেজ বলে দেয়, আমাকে যদি ক্রেডিট সেলস বলে দেয়, আপনাকে ট্রেড রিসিভেবলটা বের করতে পারবো না সাইড সুইট করে চেঞ্জ করে। যেমন ট্রেড রিসিভেবল দিলে কি বলতে পারি, রিসিভেবল ডেজ ইনটু ক্রেডিট সেলস ডিভাইডেড বাই 365 ডেজ। সো বেসিক্যালি আমরা এভাবে রিসিভেবলসটা বের করে নিব। আমি যদি একটু এই কোশ্চেনে যাই, আবার অনেক সময় আমাকে রিসিভেবল ডেজ বের করতে বলবে, যেমন এই কোশ্চেনটা যদি একটু আসি। Paisley Company has sales of 20 million for the previous year. Receivables at the year end were 4 million, and the cost of financing receivables is covered by an overdraft at the interest rate of 12% per annum. Requirement number এতে বলছে calculate the receivables days for Paisley. So receivable days বের করতে হবে, করেন একটু ক্যালকুলেটরে কত আসে। সেভেন্টি থ্রি, 73 days। আচ্ছা, সো ট্রেড রিসিভেবলসটা ছিল আমাদের কত, 4 মিলিয়ন বা 4,000 ধরি, আর এটা ছিল 20 মিলিয়ন ট্রেড সেলস। সো এটা সলভ করলে রিসিভেবল ডেজ ইকুয়ালস টু 73। এটা ছিল আমাদের এ।
আর বি তে বলছে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফাইন্যান্সিং রিসিভেবলস। অ্যানুয়াল কস্ট অফ ফাইন্যান্সিং receivables equals to trade receivables into cost of finance. এই কোশ্চেনে টোটাল রিসিভেবল ছিল কত জানি 4000 বা 4 মিলিয়ন, তো মিলিয়নই লিখি, ইন্টু কস্ট অফ ফাইন্যান্স কত 12% পার annum। So 4,80,000 টাকা আমার রিসিভেবলস এর পিছে ফাইন্যান্স কস্ট যাচ্ছে এভরি ইয়ার। যদি আমি রিসিভেবলস কমাইতে পারি আমার এই খরচটা কমবে না? এখন এটা কমাবো কেমনে বলেন? রিসিভেবলস এর কমাবো কেমনে? কি টেকনিক হইতে পারে? ডিসকাউন্ট দিতে পারি আমরা। গুড। সো দেখতে হবে যে ডিসকাউন্টটা দিয়ে কতক্ষণ পর্যন্ত উই আর মানে ওকে। ফর এক্সাম্পল অ্যানুয়ালি যদি আমার ডিসকাউন্ট হয় 10%, আমি 10% ডিসকাউন্ট দিলে আমার মনে করেন থাকবেই না রিসিভেবলস। তাহলে 10% ডিসকাউন্ট দিয়ে আমি 12% খরচ বাঁচাচ্ছি না, তাহলে দ্যাট ইজ গুড। বা যদি এরকম হয় আমার 15% খরচ করতে হবে টু গেট রিড অফ দিস 12%, তাহলে কিন্তু ওয়ার্থ ইট না। তাহলে ভাই আমার লোন থাকবে, মানে আমার ক্রেডিট হিসেবে থাকবে। তো এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস আমাদেরকে করতে হবে। ইনভেন্টরি ম্যানেজমেন্টের সময় যখন দেখলাম ডিসকাউন্ট নিবো নাকি নিবো না, এখানে ব্যাপারটা কিছু এরকম আছে, ডিসকাউন্ট দিব নাকি দিব। সো তার আগে সিম্পল একটা কাজ আছে, সেটা হচ্ছে অ্যানুয়ালাইজ কস্ট অফ ডিসকাউন্ট। না আর হয়ে নেই। হ্যাঁ আরেকটা আছে, যে ফ্যাক্টরিং কে দিয়ে দিব, ফ্যাক্টরকে দিয়ে দিব। হ্যাঁ, ওইটাও শিখতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট দেওয়ার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। হ্যাঁ, আমি একটু এই ফর্মুলাটা একটু মাথায় রাখি, যদি কোশ্চেনে খুব একটা বেশি কমপ্লেক্সিটিস না থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। দেখেন কি বলতেছে, the annual cost of discount can be expressed as a formula. Annual cost of discount equals to 1 plus discount divided by amount led to pay to the power number of periods minus 1. আমরা এই ফর্মুলাটা দিয়ে অ্যানুয়াল কস্ট অফ ডিসকাউন্ট বের করতে হবে। যদি আমার অ্যানুয়াল কস্ট অফ ডিসকাউন্ট ইজ লেস দ্যান মাই ফাইন্যান্স কস্ট, তাহলে ডিসকাউন্ট দিব। আর যদি দেখি অ্যানুয়াল কস্ট অফ ডিসকাউন্ট ইজ মোর দ্যান মাই ফাইন্যান্স কস্ট, তাহলে ডিসকাউন্ট দিব, ফাইন্যান্স কস্টে থাকবে। সো আবারও দেখেন 1 প্লাস ডিসকাউন্ট ডিভাইড বাই অ্যামাউন্ট লেড টু পে টু দি পাওয়ার নাম্বার অফ পিরিয়ড। না নাম্বার অফ পিরিয়ড বের করবেন কেন? নাম্বার অফ পিরিয়ড ইকুয়ালস টু 365 যদি ডেজ এর কোনো হিসাব থাকে, 52 ইউজ করবেন উইকের হিসাব থাকলে, মান্থের হিসাব থাকলে 12 ইউজ করবেন, ডিভাইডেড বাই দি নাম্বার অফ ডেজ আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, কয়দিন আপনি কমাই নিয়ে আসলেন। সো এটা দেখার জন্য একটা অঙ্ক আছে, আমি এই অঙ্কটা করলে আরো বেশি এফেক্টিভ হবে। যেমন দেখেন এটা কোশ্চেন দিচ্ছি, a company is offering a cash discount of 2.5% to receivables if they agree to pay debt within 1 month. The usual credit period taken is 3 months. Normally 3 মাস সময় নেয়। এখন যদি ওরা 1 মাসে পেমেন্ট করে দেয় তাহলে 2.5% ক্যাশ ডিসকাউন্ট। তাহলে আমাদের এই ফর্মুলাটার মধ্যে যদি বসাই এই ইনফরমেশন গুলা, নাম্বার অফ পিরিয়ডস থেকে বের করে নিয়ে আসেন। নাম্বার অফ পিরিয়ডস ইকুয়ালস টু, এখানে কিসে আছে? মান্থের হিসাবে আছে না সব। সো আমরা যেটা করবো, মান্থের হিসাবে উপরে যাবে হচ্ছে 12 ডিভাইডেড বাই কি দিব বলেন দেখি, এখানে 3 ছিল না, 3 না, কয় মাস আমি কমাই নিয়ে আসতেছি, 3 থেকে 1 হয়ে যাবে না, তাহলে 2। ব্যাপারটা কি বুঝতে পারছি? এই জায়গায় কনফিউশন আছে। আমার আগে 3 মাস ছিল, এখন আমি দিব কত? 1 মাস। কয় মাস কমাই নিয়ে আসতেছি? 2। সো ওই 2টা এখানে বসে। নাম্বার অফ ডেজ, উইকস, মান্থস আর্লিয়ার দ্য মান্থ ইজ রিসিভড, মানে ইজ রিসিভড। সো আমার নাম্বার অফ পিরিয়ডটা আসলে হবে হচ্ছে 6। এখন সিম্পলি আমি অ্যানুয়াল কস্ট অফ ডিসকাউন্টের যে ফর্মুলাটা আছে সেটার মধ্যে যদি বসাই, 1 প্লাস ডিসকাউন্টের অ্যামাউন্ট কত? 2.5%, তাহলে এখানে 0.025 বলতে পারি, ডিভাইডেড বাই অ্যামাউন্ট লেট টু পে। আচ্ছা 2.5% ডিসকাউন্ট দিয়ে দিলে আমি বাকি টাকা কত পাবো? 100% তার পাবো না। 2.5% যদি বাদ দিয়ে দিই 100% তাহলে কি থাকবে? 97.5%, সেটা বসবে নিচে 0.975। হ্যাঁ, এবং এটার উপরে কি যাবে? এই পুরোটা ক্লোজ করে দিয়ে টু দি পাওয়ার 6
তারপরে আবার ব্র্যাকেট ক্লোজ করে -1, এখানে একটা ব্র্যাকেট ছিল, কি আসছে 16%। অ্যানুয়ালি আমার খরচ পড়তেছে 16% ডিসকাউন্টের পিছে, আর আমার কস্ট অফ ফাইন্যান্স কত 18%। ডিসকাউন্ট দিব? ইয়েস, ডিসকাউন্ট দিব, কারণ ডিসকাউন্টের বছরে বাৎসরিক খরচ পড়বে কত 16%। আর আমি যদি ডিসকাউন্ট না দিই তাহলে তোমার ফাইন্যান্স কস্ট যাবে কত 18%। তাহলে ডিসকাউন্ট দেওয়াই বেটার। যদি এরকম মানে পুরো ফুল মানে সবাই এই আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট নিবে, কারণ কোশ্চেন তাই বলতেছে সবাই আগে 3 মাসে টাকা দিবে, আর সবাই 2.5% জন্য কি হবে 1 মাসে টাকা দিয়ে দেবে। এরকম সিনারিও থাকলে এই ফর্মুলাটা ইউজ করবো, আমার অ্যান্সার ইজ টাকা। কিন্তু রিয়েল লাইফ তো এরকম হয় না। কিছু মানুষের যখন মূলা ঝুলাবো যে আপনি 3 মাসের জায়গায় 1 মাসে দেন তাহলে 2.5% ডিসকাউন্ট দিব, কিছু মানুষ নিবে কিছু মানুষ নিবে না। তখন আপনার এই শর্টকাটটা কাজ করবে না, তখন আমাদেরকে একটা লং মেথডে একটা ফরম্যাট বানাই করতে হবে। সো সেই কোশ্চেনটা আমরা যে এখনই করবো, দ্যাট ইজ টিওয়াইও নাম্বার 3। এটাই আজকে লাস্ট অঙ্ক, একটু বোঝার চেষ্টা করি। এটা আমার এক্সামিনেবল। হ্যাঁ, কি বলতেছে দেখেন, আগে কোশ্চেনটা পড়ি আমরা। Paisley company has a sales of 20 million for the previous year. Receivables at the year end was 4 million, and the cost of financing receivables is covered by an overdraft at an interest rate of 12% per annum. আমি অঙ্কটা আমরা অলরেডি করছি। নিচে বলতেছে it is now considering offering a cash discount of 2% for payment of debts within 10 days. আমাদের এই অঙ্কে আমরা কিন্তু রিসিভেবল থেকে বের করছিলাম কত ছিল 73 ডেজ। এখন ওরা কি করতেছে 2% ডিসকাউন্ট দিব যারা যারা 10 দিনের মধ্যে পেমেন্ট করে। ওকে, সো should it be introduced if 40% customers take the discount? সবাই নেবে না। আমার ফুল রিসিভেবলস সেলস এর মধ্যে 40% মানুষ শুধুমাত্র এই ডিসকাউন্টটা নিতে চাবে, বাকিরা কিন্তু নিবে না। তাহলে কি হবে সিনারিও বুঝেন, আমার সেলস এর 40% মানুষ কি করবে, ডেজ কত হবে ওদের 10 ডেজ, আর বাকি 60% মানুষের ডেজ কি হবে 73 ডেজ। তাহলে ওই 73 বা ওই 60% মানুষের জন্য কস্ট অফ ফাইন্যান্স কত হবে, এদের জন্য কত হবে, দুটোকে প্লাস করে দেখবো ইজ ইট ওয়ার্থ ইট অর নট। সো প্রথমে আমাদের যে পার্টটা যেটা আমরা এর আগে করে আসছি সেটা আমাদের আরেকবার রিপিট করবো, কারণ এই কোশ্চেনের এই জিনিসটা আসবেই। প্রথমে এখন আসি আমাদের কারেন্ট রিসিভেবল ডেজ কত। তো কারেন্ট রিসিভেবল ডেজ তো আমরা এর আগেই বের করে রাখছি, তাও আরেকবার একটু করে যদি দেখাই। কি ছিল আমাদের 4/20 ইন্টু 365, 73 ডেজ। আর কারেন্ট কস্ট অফ ফাইন্যান্সিং রিসিভেবলস কত ছিল, পুরাই ফরম্যাট বেসড, কিন্তু একদম এক্সামে এভাবে আসবে, আমরা এভাবেই জাস্ট ফরম্যাটটা একটু প্র্যাকটিস করতে পারলেই হয়ে যাবে। কারেন্ট রিসিভেবলস কত আমাদের, কস্ট অফ ফাইন্যান্সিং রিসিভেবলস 20 মিলিয়ন ছিল না, সরি 4 মিলিয়ন। সো 4,000 যদি করি আমি ইন্টু 12%, তারপরে মিলিয়ে নিয়ে করি। সো 480,000 টাকা হচ্ছে আমাদের কি কারেন্ট কস্ট অফ ফাইন্যান্সিং রিসিভেবলস। এখন আমরা যেটা করব যে ক্যালকুলেট নিউ রিসিভেবল ব্যালেন্সেস। এখন আমাদের নতুন রিসিভেবল ব্যালেন্স কত হবে, কারণ জিরো তো আর হয়ে যাবে না। 60% মানুষ কি করবে আগের সিস্টেমেই থাকবে, 40% মানুষ কি হবে 10 ডেজের সিস্টেমে চলে আসবে। সো রিসিভেবল ব্যালেন্স আমার কমবে, বাট কত হবে সেটা আমাকে বের করতে হবে। সো ক্যালকুলেট নিউ রিসিভেবল ব্যালেন্স। সো প্রথমে আসি নিউ রিসিভেবল 1 মানে কি বলছে 40% কাস্টমার যারা তারা, তাদের জন্য আমাদের ফর্মুলাটা একটু ফর্মুলা নিয়ে আসি উপর থেকে। যারা 40% মানুষ ওদের রিসিভেবল ডেজ হয়ে যাবে কত 10 ডেজ করে না। ট্রেড রিসিভেবল কি হবে, ট্রেড রিসিভেবল তো বের করবো। সো দিস ইজ দ্য নিউ রিসিভেবলস 1। ট্রেড সেলস কি হবে 20 মিলিয়ন ইন্টু 40%, সো 20 মিলিয়ন। তো আচ্ছা
ইন্টু 40%। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে নিউ রিসিভেবল ব্যালেন্স কত আসবে? টোয়েন্টি into 40% into 10 divided by 365. So this is the new receivable balance from this particular group of people. 219178. এই সেম স্টাইলে আমি আবার কি করব, নিউ রিসিভেবল নাম্বার 2টা বের করব। 2টা কারা? ওই যে বাকি 60%, ওদের পেয়েবল ডেজ থাকবে কত? 73। এরা হয়ে যাবে 60% মানুষ। সো নিউ রিসিভেবলস নাম্বার 2 হচ্ছে 60% ইন্টু 10 না ইন্টু 73 ডিভাইড বাই 365। সো 2.4 মিলিয়ন হয়ে যাবে আমাদের নতুন এই পার্টের রিসিভেবল ব্যালেন্স। তাইলে টোটাল নিউ রিসিভেবল ব্যালেন্স ইকুয়ালস টু এটা প্লাস এটা। সো এটা হচ্ছে আমাদের কি নতুন রিসিভেবল ব্যালেন্স। আগে ছিল কত? 4 মিলিয়ন, কমে গেছে কিন্তু। তাহলে এখন আমার ছোটখাটো একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করব। কস্ট স্ল্যাশ বেনিফিট অ্যানালাইসিস। সেভিংস ইন কস্ট অফ ফাইন্যান্স। আমার কত টাকা সেভ হচ্ছে? আগে ছিল কত? 4 মিলিয়ন। সো মাইনাস এটা ইন্টু 12%। আমার এই টাকাটা বেঁচে যাচ্ছে না? দিস ইজ মাই বেনিফিট। কিন্তু কস্ট অফ ডিসকাউন্ট আছে না এখন আমার? কস্ট অফ ডিসকাউন্টটা কেমন বের করবো? মোট আমার সেলস কত? 20 মিলিয়ন। এর মধ্যে ডিসকাউন্ট নেবে কয়জন? 40%। এবং ওরা কত টাকা কম দিবে আমাকে? 2%। 2%। এবং এর যত খরচ, এটাকে আমি মাইনাস ফিগার দেখাই। তাহলে আমার ডিসকাউন্ট দিতে লাগবে 1,60,000 টাকা। আর এটার কারণে আমার বেনিফিট আসবে কত? 165,698। তাহলে ডিসকাউন্ট দিব? ডেফিনেটলি দিব, পজিটিভ আছে এখন। সো নেট বেনিফিট equals to 5698.3. সাথে একটা কমেন্ট, the discount should be offered to the customers since the savings from finance cost is higher than the cost of providing the discount. Given 40% customers take the discount, the cash discount, and pay 63 days earlier. 73 ছিল না, 10 দিনে দিয়ে দিচ্ছি, তারপর 63 days earlier তারা করে ফেলবে। সো পুরো স্টেপ বাই স্টেপ কাজ। এখানে যদি কেউ 40% না, মানে 20% কাস্টমার অফার নিত, তাইলে হয়তো এই রেজাল্ট আসতো। হ্যাঁ, সো আমাকে পুরো অঙ্কটা করে আমাদেরকে দিতে হবে। নাও দিস সাম উইল ইজিলি কভার 7 to 8 মার্কস। এখানে প্রবলেম আছে। বলেন। এখানে আমাদের ফাইন্যান্স কস্ট হচ্ছে 73 ডেজ এর উপর। ক্যালকুলেশন হচ্ছে ফাইন্যান্সিয়াল 73 ডেজ জানো না, ওটা হচ্ছে অ্যানুয়াল। বছরে 73 ডেজ অনেকবার আসে। লজিক থেকে বুঝতে পারছেন? আচ্ছা 12% ওটা অ্যানুয়াল রেট অফ ডিসকাউন্ট ফাইন্যান্স কস্ট। আমার তো রিসিভেবলস 73 ডেজ মানে কি বোঝাচ্ছে? 73 ডেজ আমাকে টাকা দিয়ে দেয়। এটা তো আজকে থেকে শুরু করে, কালকেরটা আবার কয়দিন লাগবে? 73 ডেজ। তার কয়দিনে কত লাগবে? 73 ডেজ। তাহলে বাৎসরিক আমার মোটামুটি এটাই রিসিভেবল থাকে, এবং এটার উপরেই 12% আমার কস্ট অফ ফাইন্যান্স আসে। রানিং একদম রোলিং থাকবে।
দ্যাট ইজ এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস। এবং এটা রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল, খুব সুন্দর করে এটা আমরা করতে পারবো। বাট কস্ট অফ ফাইন্যান্স কত পড়তেছে সেটা বের করে একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা একটা কোম্পানির জন্য, কারণ একটা কোম্পানির কিন্তু একটা সোর্স অফ ফাইন্যান্স থাকে না, কয়েকটা ব্যাংকের কাছ থেকে ওভারড্রাফট নেওয়া আছে, লোন নেওয়া আছে। তো তখন আমাদেরকে ওয়েটেড এভারেজ একটা লোনের অ্যামাউন্ট বের করতে হয়, এবং কস্ট অফ ফাইন্যান্স কত ধরবো সেটা একটা ডিলেমা থাকে। বাট এমনি বাকি জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, একদম রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল একটা জিনিস। ইনভেন্টরিটা না হইলেও রিসিভেবলস একদম same। তো এই চ্যাপ্টারে এটা আছে। আর একটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিং এর ম্যানেজমেন্ট। ফ্যাক্টরিং কি মানে ফ্যাক্টরকে দিব নাকি দিব না, সো ওইটা আমরা নেক্সট ক্লাস দেখবো, আজকে আর পুশ করতেছি না। ওইটা হয়ে গেলে আমাদের বাকি থাকবে হচ্ছে ক্যাশের পার্টটা। সো আশা করি থার্সডেতে আমরা ওই পার্টটা টান দেবো। সো খুবই ইম্পর্টেন্ট থার্সডে ক্লাসটা, সবাই একটু আসি। আর আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে একটা ছোট ক্লাসটা যেটা ডিউ হয়ে আছে আমাদের, ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল থেকে শুরু করে, সো ওইটা একটু আমরা করে ফেলবো, এই সেকশনে শেষ করে ফেলি, মাঝখান থেকে করবো না, সেকশনে শেষ করি। এই দুটো সেকশন মিলে একটা প্রোগ্রেস টেস্ট নিবো। হ্যাঁ, তো সবাই একটু আগে থেকে একটু প্র্যাকটিস করা শুরু করি। 9 পর্যন্ত ওয়ার্কিং ক্যাপিটাল, না 9 পর্যন্ত কি ওয়ার্কিং ক্যাপিটাল, 10 পর্যন্ত, কারণ এরপরে আছে 7, 8, 9, হ্যাঁ 10 পর্যন্ত। ঠিক আছে, তো 10 পর্যন্ত করে ফেলে 1 থেকে 10, মানে 50% সিলেবাস। আসলে সিলেবাস আরো বেশি হয়ে গেছে আমাদের, তো ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল দিয়ে আসলে বেশি বড় এরিয়া, বাকি চ্যাপ্টার্স গুলো এতটা বড় না। বাট আমাদের এই দুটো ম্যাসিভ সেকশন শেষ হয়ে যাচ্ছে, বলতে পারি 60% শেষ হয়ে যাচ্ছে সিলেবাস। তারপরে বাকি যেটা থাকবে ওগুলো ছোট 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 জিনিসপত্র। ট্রাই করতে বলছিলাম, হয় নাই। আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিই, সমস্যা নেই। আমাকে নেক্সট ক্লাস দেখেন, খাতা যেটা করছেন ওইটা একটু শো করেন, বাকিটা আমি বুঝাই দেবো। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। So we receivable days are payment periods. হুম।